করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যুহার। জাপান থেকে আজ আসছে প্রায় 8 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বে প্রথম ডিএনএ কোভিড ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের জেরে থমথমে বরিশাল। মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। 21শে আগস্ট গ্রেনেড হামলার 17 বছরেও অধরা সাজাপ্রাপ্ত 16 আসামি। উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় এই মামলা। বেঞ্চ ঠিক হলে শুরু হবে মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানি। অ্যাটর্নি জেনারেল বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করতে উদ্যোগ নেবেন তারা। জজমিয়া নাটক, বারবার তদন্ত ও তৎকালীন 4 দলীয় জোটের হস্তক্ষেপে নষ্ট হয় মামলার আলামত। আলোচিত গ্রেনেড হামলা মামলার বিচার পেতে অপেক্ষা করতে হয় 1 যুগ। নানা চড়াই উতরাই পেরিয়ে 2018 সালের অক্টোবরে বহুল আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 আসামির মৃত্যুদণ্ডের রায় হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় পলাতক তারেক রহমান সহ আরও 19 জনের। 11 জনকে দেয়া হয় স্বল্প মেয়াদে জেল। তবে রায়ের প্রায় 2 বছর পরও এখনও আপিল শুনানি শুরু হয়নি হাইকোর্টে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, শুনানির জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট থেকে পেপারওয়ার্কটা রেডি হয়ে গেছে। পলাতক আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক আইনজীবী যারা নিয়োগ করার কথা সেটাও কিন্তু আদালত নিয়োগ করে দিয়েছেন। অর্থাৎ এখন মামলাটা শুনানির জন্য সম্পূর্ণ প্রস্তুত। বেঞ্চ ঠিক হলেই এই বছরই শুনানি শুরু হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এই সপ্তাহে বা সামনের সপ্তাহে আমরা এটা মেনশন করবো। আশা করতেছি আমরা অতি দ্রুত সময়ের ভিতরে শুনানি করবো। 21শে আগস্টের যে গ্রেনেড হামলা মামলা যেটা, সেই মামলাটাও আশা করা যাচ্ছে এই বছরের ভিতরে আমরা শেষ করে ফেলবো। আলোচিত এই মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 34 আসামি কারাগারে রয়েছেন। তারেক রহমান সহ 16 আসামি এখনো পলাতক। অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জনের। আর এ বছরে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন যাবজ্জীবন প্রাপ্ত পলাতক আসামি ইকবাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলার 17 বছর পেরিয়ে গেলেও এখনো ধকল কাটিয়ে উঠতে পারেননি আহতরা। শরীরে স্প্লিন্টারের তীব্র যন্ত্রণায় নির্ঘুম রাত কাটে অনেকের। দুঃসহ এই স্মৃতিহাত্রে অনেকেই এখনো আটকে ওঠেন। সামান্য শব্দে হারান জ্ঞান কেউ কেউ। দলের জন্য এ ত্যাগের কোনো বিনিময় না চাইলেও আহতদের আকুতি মৃত্যুর আগে দেখতে চান হামলার কুশীলবদের বিচার। 21শে আগস্টে আহতদের দুঃখ গাথা জানাচ্ছেন শাকির আহমেদ। দীর্ঘ 17 বছর ধরে 2 পায়ে কয়েক হাজার স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহত মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমা ফেরদৌসী। বজ্রপাতের শব্দ বা সামান্য কোনো আওয়াজেই এখনো আটকে ওঠেন তিনি। দেখলাম একবারে আগুনের দলা, আগুন যেমন ধোঁয়া, ওইটা দেখা কিছুই বুঝতেছিলাম না। আমি আমার ডান হাতের দিকটা আইবিএপা মা বলে চিৎকার করে পড়ে গেল। উঠতে চাইতেছি কিন্তু আমার পায়ে শক্তি নেই। আমি বুঝতেছি না যে আমার পায়ে কিছু একটা হয়ে গেছে। কোন রকম একটা টায়ার বাস্ট যদি হয় তখনই মনে হয় যেন ওই জিনিসটা একবারে চোখের সামনে ওই বোধহয় পড়তেছে। গ্রেনেড হামলার পর মৃত ভেবে হাসপাতালে নিহতদের সারিতে রাখা হয় মাহবুবা পারভিনকে। 1800 স্প্লিন্টারের যন্ত্রণায় অস্থির হয়ে নিজ হাতে ব্লেড দিয়ে কেটে বের করে। স্প্লিন্টার যন্ত্রণা ভাই, আমি অনেক কষ্ট আছি। আমি যদি আইবি আপার সাথে মারা যেতাম সেটাই আমার ভালো ছিল। আজকে আমি রাত দিন 24 ঘন্টা, আমি মাত্র 2 ঘন্টা ঘুমাছি। হামলার দিন মঞ্চ নির্মাণের জন্য ব্যবহৃত ট্রাক ধরেছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আলতাফ হোসেন বিপ্লব। হাত পা আর ঘাড়ে পেয়েছিলেন গুরুতর আঘাত। পরবর্তীতে যখন শুনলাম যে আমাদের অ্যারেস্ট করবে, পুরান ঢাকার হসপিটাল থেকে লোকে এক বাসায় গিয়া মোবাইল টোবাইল বন্ধ করে দিয়ে অলরেডি ওইখানে চিকিৎসা নিতেছি। স্পিনটার 10টা-12টার মতো বের করছে, কিন্তু সবই রয়ে গেছে খুব হাড়ের কাছে। ওইখান থেকে যদি বের করতে হয় তাহলে মাংস চাইছে বাইর করে আনতে হবে, মাংস সহ ফালাই দিতে হবে। এই হামলাকারীদের, এই হত্যাকারীদের বিচারের রায় অনতিবিলম্বে কার্যকারী করা হোক, আমরা একটু দেখে যেতে পারি। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ঠিক এখানেই ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এই হামলায় নেতাকর্মীরা মানব বর্ম তৈরি করে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেও সেদিন প্রাণ হারান আওয়ামী লীগের 24 নেতাকর্মী। আহত হন শত শত নেতাকর্মী। রাজনীতি বিশ্লেষকরা বলছেন 21শে আগস্টের এই হামলা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের ভয়াবহ ও ঘৃণিত নজির। শাকির আহমেদ,
সময় সংবাদ, ঢাকা। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের জেরে বরিশাল শহর জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। জেলা প্রশাসন বলছে পরিস্থিতি উত্তপ্ত করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিটি মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাহমুদুন নবীর ছবি নিয়ে ফিরদৌস সোহাগের রিপোর্ট। শুক্রবার সকাল থেকেই থমথমে অবস্থা বরিশাল নগরীতে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে দেখা যায় অতিরিক্ত পুলিশ। নগরীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। টোটাল শহরের অবস্থা হচ্ছে যে এখন জনজীবন স্বাভাবিক রয়েছে এবং গাড়ি ঘোড়া সব ঠিকঠাক মতো রয়েছে। শহরের সব জায়গাতে আমাদের পোশাকি পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ সবাই সব জায়গাতে নিয়োজিত রয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আপাতত বিজিবি মোতায়েন প্রয়োজন নেই। তবে পরিবেশ উত্তপ্ত করা হলে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দেন তারা। তারা প্রস্তুত আছেন, যদি প্রয়োজন হয় অ্যাভেলেবেল আছেন, রেসপন্স করবেন। এই বরিশালের মানুষ বরিশালের মাটির জন্যে, মাটির বিরুদ্ধে কেউ কোনো অবস্থান নেবেন না। যদি নেন তাকে কঠোর হস্তে আমরা এটি দমন করব। এদিকে সংঘর্ষের ঘটনায় দলীয় নেতাকর্মীরা গুলিবিদ্ধ ও সিটি মেয়রের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা মহিলা আওয়ামী লীগ। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের দাবি জানান তারা। দুটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার উপরে যে গুলিবর্ষণ হয়েছে সেই গুলিবর্ষণ কেন হয়েছে সুষ্ঠু তদন্ত চাই। গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি চাই। এছাড়া এ ঘটনার জেরে বরিশালের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বৃহস্পতিবার রাতে সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে গ্রেফতারের দাবিতে প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে মহানগর আওয়ামী লীগ। মামলা আমরা মহানগর আওয়ামী লীগ বা যারা আসামি আছেন বা মেয়র, আমাদের যে 1 নম্বর আসামি করা হয়েছে মেয়র মহোদয়, সে সহ আমরা এটা আইনগতভাবেই এটা মোকাবিলা করব। এদিকে বরিশালে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যকার দ্বন্দ্বকে অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন রাষ্ট্রের দুটি অপরিহার্য অংশকে পরস্পরের মুখোমুখি করতে একটি মহল ষড়যন্ত্র করছে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এটি কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি আমাদের কাছে মনে হয় যে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে সরকারি দল এবং প্রশাসন দুটোকেই দুর্বল করে দেওয়া। বরিশালের ঘটনার পুনরাবৃত্তি যাতে দেশের আর কোনো জেলাতে না ঘটে সেদিকে সতর্ক নজর রাখতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিশেষজ্ঞরা। বরিশাল ইজ আ সিম্বল। আই ডোন্ট ওয়ান্ট এনি মোর বরিশাল টু বি রিপিটেড বাংলাদেশের কোথাও। জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যকার যে কোনো দ্বন্দ্ব দেশের নিরাপত্তা ও শৃঙ্খলায় মারাত্মক বিশৃঙ্খলা ডেকে আনবে বলেও আশঙ্কা তাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বরিশালে হামলার ঘটনা দুঃখজনক মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অরাজকতা করলে তার বিরুদ্ধে সবসময়ই ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। যে কোনো সময় যে কোনো কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। বরিশালের ঘটনাটি এখনো তদন্তাধীন। আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছিল। একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ, সেটিও তদন্তে বেরিয়ে আসবে যে আসলে কোনটি সত্য। এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে দলের সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন। এই জন্য এখন
নির্বাচিত প্রতিনিধি বলতে তারা যা বোঝাচ্ছে সেই ধরনের লোকদের সঙ্গে আওয়ামী লীগেরই তাদের সঙ্গে প্রশাসনের সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে। শুধু বরিশালে না, ইতিপূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রশাসনের সঙ্গে আপনার আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন তাদের আপনার সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। এটা একটা লক্ষণ যে বাংলাদেশ যে বর্তমানে রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ হচ্ছে তার একটা লক্ষণ এটা। ভোরের সময় আরো থাকছে, উজানের ভারী বৃষ্টিতে তিস্তায় ঢল, পানি বিপদ সীমার 25 সেন্টিমিটার উপরে। রংপুরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ক্ষতির মুখে চারা রোপণ। মেট্রো রেলের বহরে যুক্ত হলো নতুন আরো 2 সেট ট্রেন। এ নিয়ে জাপানের কাওয়াসাকি থেকে আসা 4 সেট ট্রেনের 24টি বগি এখন দিয়াবাড়ির ডিপোতে। বাকি 20 সেট ট্রেন পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতেই উদ্বোধনের কথা রয়েছে দেশের প্রথম মেট্রো রেল। অভিজ্ঞতার শুরুটা চলতি বছরের 22 এপ্রিল, যেদিন আনলোড করা হয় মেট্রো রেলের প্রথম ট্রেন সেট। প্রায় 4 মাস পর এখন আনলোড হচ্ছে 4র্থ কোচ, আর তাই আগের থেকে বেড়েছে দক্ষতা, বেড়েছে কাজের গতি। শুক্রবার সকালে নির্ধারিত সময়ে শুরু হয় বাকি থাকা 6টি কোচের আনলোড কার্যক্রম। গতকালের মতোই অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সাথে চলে সকল কার্যক্রম। কোচের গায়ে লাগতে দেওয়া হয়নি সামান্য আঁচও। দেশের একটা জাতীয় সম্পদ, একটা ফাস্ট ট্র্যাক প্রায়োরিটি প্রজেক্ট, এটার জন্য সরকার থেকে নিয়ে সব তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজটা করতে অনেকটাই সতর্কতার সাথে করি, সেফটি মেনটেন করে আর কি, ঠিক আছে, যেন ক্ষতি না হয়। আমাদের দেশের জিনিস হিসাবে সবাই যত্ন সহকারে এটা ব্যবহার করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। তুরাগ তীরের জেটিতে অপেক্ষমান বার্জ থেকে শক্তিশালী ক্রেনে করে কোচ তুলে আনা হয় ট্রেইলারে। এরপর শক্ত করে বেঁধে নিয়ে কোচবাহী ট্রেইলার যাত্রা করে ডিপোর উদ্দেশ্যে। এদিকে করোনা সহ নানা প্রতিবন্ধকতা থাকলেও বেঁধে দেওয়ার সময়ে মেট্রো রেল চালুর আশাবাদ কর্তৃপক্ষের। প্রতিশ্রুত যে ডেট, সেই ডেট অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য যথাসাধ্য চেষ্টা করছি সরকারের স্বাস্থ্যবিধি মেনে। আপনারা জানেন করোনা পরিস্থিতিতেও আমরা কাজ করছি, সকলের সহযোগিতায় নিরাপত্তার সাথে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি। তৃতীয় ও চতুর্থ ট্রেন সেটের 12তম অর্থাৎ সবশেষ কোচ আনলোডের মাধ্যমে মেট্রোর বহরে এখন পর্যন্ত যুক্ত হলো 4 সেট ট্রেন। বাকি থাকলো আর 20 সেট, যার মধ্যে আগামী 25শে আগস্ট জাপানের কোবে বন্দর থেকে 5ম সেটবাহী জাহাজের বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সড়ক ও রেলপথের পর গ্যাস লাইন স্থাপনের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুতে যোগ হলো ত্রিমাত্রা। রেলওয়ে স্ল্যাব সব বসে যাওয়ায় 6.15 কিলোমিটার সেতুর নিচতলায় রেলপথের পাশেই বসছে গ্যাস পাইপলাইন। সংশ্লিষ্টরা বলছেন এবছরের ডিসেম্বরেই শেষ হবে এ কাজ। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বাধাহীনভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর কাজ। সড়ক আর রেলের পর দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের কর্মযজ্ঞ শুরু হলো। 5.5 টন ওজনে গ্যাস পাইপ ট্রেনে করে সেতুর উপর উঠানো হচ্ছে। এরপর সেতুর নিচতলায় রেলের পূর্ব পাশেই বসানো হচ্ছে। গ্যাস পাইপলাইন সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে। যুক্ত হবে জিটিসিএল এর সাব স্টেশনে। 2 প্রান্তে 2টি সাব স্টেশন থাকবে। 1 নাম্বার প্লেয়ারে একটা স্টেশন সাব স্টেশন হবে, আর আমাদের 42 নাম্বার প্লেয়ারে একটা সাব স্টেশন হবে। এখান থেকে আমাদের লাইন নিচে নামবে। এগুলা অনেক ক্রিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সেদিক থেকে আশা করতেছি ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। 7টি মডিউলে ভাগ করে সেতুতে 6.70 কিলোমিটার গ্যাস পাইপ বসানোর লক্ষ্যে সেতুর 42 থেকে 37 নম্বর খুঁটি পর্যন্ত 7 নম্বর মডিউলে গ্যাস পাইপ স্থাপন শুরু হয়েছে। পাইপগুলো একটার সাথে একটা ফিট আপ করব, তারপরে আমাদের ফিট আপ কাজ সম্পূর্ণ হলে আমরা সেটা ওয়েল্ডিংয়ে যেতে পারবো। পাইপগুলো সারি সারি রাখা হচ্ছে, রোববার থেকে ওয়েল্ডিং শুরু হবে। 762 মিলিমিটার ডায়া এবং 25.40 ওয়াল থিকনেসের এই গ্যাস পাইপলাইন 12 মিটার দীর্ঘ 531টি পাইপে 6.15 কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতুতে গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জাপান থেকে আজ দেশে আসছে আরও 7,81,000 অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান পৌঁছার কথা রয়েছে।
কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালান হিসেবে দেশে আসছে এসব টিকা। এর আগে 2রা আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় 6,16,780 ডোজ টিকার তৃতীয় চালান আসে। 31 জুলাই 7,81,320 ডোজ ও 24 জুলাই জাপান থেকে 2,45,200 ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। দেশে করোনায় মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। 3 দিন ধরে শনাক্তের হারও 20% নিচে। 24 ঘন্টায় সারা দেশে করোনায় মারা গেছেন 145 জন। সর্বোচ্চ প্রাণহানি ঢাকায় 57, এরপরই চট্টগ্রামে 43 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেবে স্বাস্থ্যবিধি না মানার কোনো সুযোগ নেই বলে জানান চিকিৎসকরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত 2 মাসের তুলনায় সংক্রমণের ভয়াবহতার পারদ এখন অনেকটাই নিম্নমুখী। শনাক্তের চেয়ে সুস্থতার হার দ্বিগুণ। হাসপাতালগুলোর ভয়ঙ্কর রূপ বদলে অনেকটা স্বস্তিতে ফিরেছে। সপ্তাহ জুড়ে দৈনিক মৃত্যু 200-র নিচে থাকায় পরিস্থিতি সহনীয় পর্যায়ে। শয্যার সংকট কেটে গেলেও আইসিইউ নিয়ে ছুটোছুটি চলছে। যারা আক্রান্ত হচ্ছেন চরম পর্যায়ে গিয়ে ঠেকছেন। সংক্রমণ অনেক কম, রোগীও অনেক কম মারা যাচ্ছে এবং আল্লাহর রহমতে ভর্তি অনেক কম এখন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন 57 জন। ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান। কোভিডে প্রাণ হারিয়েছেন 43 জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীর চাপ কমেছে খুলনা বিভাগে, মারা গেছেন 15 জন। নতুন রোগী ভর্তির সংখ্যা কমার সাথে সাথে মৃত্যুর তালিকাও ছোট হচ্ছে ময়মনসিংহ বিভাগে। 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। যদিও করোনা রোগীর চাপ কম, কিন্তু আইসিইউতে খুব আর কি রোগী সিট পেতে হলে অনেক লম্বা সিরিয়াল দিতে হচ্ছে। 4-5 দিন হয়েছে আইসিইউর জন্য আবেদন করেছি, এখন আইসিইউর কোনো সিট পাই নাই। কোভিডে সিলেট বিভাগে প্রতিদিনই একের পর এক প্রাণ ঝরছে। একদিনে 7 জনের মৃত্যু হয়েছে। রংপুরেও একদিনে 7 জনের প্রাণ ঝরেছে। আইসিইউ সংকট মানে খুবই জরুরি, যারা তারা প্রয়োজন মতো পান না। ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত রাজশাহী এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 2 মাস ধরে রোগীতে কণ্ঠাসা রাজশাহী মেডিকেলে কমেছে চাপ। একদিনে 5 জন প্রাণ হারিয়েছেন। পজিটিভের সংখ্যাটা আগের তুলনায় অনেক কম। সুস্থ দেখে ইনশাআল্লাহ। বরিশালেও করোনার দাপট কমেছে। 24 ঘন্টায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে এই অঞ্চলে, মারা গেছেন 4 জন। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতেও কমেছে নতুন রোগী ভর্তি। নেই শয্যার জন্য হাহাকার, ফাঁকা আছে আইসিইউ। সংক্রমণ কমতে শুরু করলেও মানুষের অবাধ চলাচলের কারণে আগামী সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালের সামনে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করেও দেখা যায়নি কোনো নতুন রোগী আসতে। যেখানে জুলাইয়ে কোভিড হাসপাতালগুলোতে প্রতি মুহূর্তে আসতো নতুন রোগী, ছিল আইসিইউ সংকট, সেই চাপ অনেকটাই কম। প্রতিটা আইসিইউতে আপনার 2টা 3টা 4টা করে 5টা করে বেড খালি আছে। এখন আপাতত অনেকটা অ্যাভেলেবেল পাওয়া যায়। সাধারণ বেড তো নর্মালি ফাঁকা থাকে অনেকগুলো। আমার আইসিইউতে ভর্তির প্রয়োজন ছিল এবং আমি আসার পরে অ্যাপ্লাই করার পরে আমি ইনশাল্লাহ আইসিইউতে সিট পেয়েছি। আইসিইউ পাইছি, সাথে সাথে আরও আইসিইউ বেড খালি আছে। চলতি মাসের শুরু থেকে কোভিড-19 সংক্রমণ পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নিম্নমুখী। গত কয়েকদিন রোগী শনাক্ত হচ্ছে 20%-এর নিচে। আগে যেমন একটা ট্রিপ মারে আস্তে আস্তে আবার একটা ট্রিপ হয়ে যেত, তো এখন দেখা যায় মানে একটু ট্রিপটা একটু কম হচ্ছে বা রোগীর কমে গেছে। অক্সিজেন নামে অবস্থা 80 নিচে, পর তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নষ্ট দিতে পারি, ওইখান থেকে নিয়ে আসছি। সিট পেয়েছিলেন? হ্যাঁ, সিটের অভাব নাই। জুলাইয়ের শুরু থেকে 2 দফায় 5 সপ্তাহের যে কঠোর বিধিনিষেধ ছিল তার সুফল পেলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সব ধরনের মানুষের যে চলাচল, তাতে সেপ্টেম্বরে গিয়ে আবারও বাড়তে পারে সংক্রমণ। এখন মোটামুটি রোগী অনেক কম, 30, 25, 18 এরকম রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে, যেখানে আগে 70-80 হইতো। হ্যাঁ, সিটও নর্মাল বেড গুলো আমাদের মোটামুটি বেশ খালি আছে। এই কমাটাকে অনেক বড় কিছু হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই, কারণ আমাদের টেস্ট সংখ্যা খুবই অপ্রতুল। এটা 5 ভাগের নিচে গেলে তখন সন্তুষ্টির কারণ। গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন করোনায় মৃত্যু 200-র নিচে নেমে এসেছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা চিকিৎসায় হাসপাতালগুলোর আইসিইউ ও সেবা কার্যক্রমে সক্ষমতা বাড়াতে 312টি ভেন্টিলেটর যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে। শুক্রবার রাত 3:30টার দিকে কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভেন্টিলেটরগুলো। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহামারীর সময়ে এই সহযোগিতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করা হচ্ছে। এসব ভেন্টিলেটর শুধু করোনার সময় নয়, পরবর্তী সময়েও যে কোনো মুমূর্ষ রোগীর জন্য ব্যবহার করা যাবে। এর আগেও 250টি সহ দুদফায় 562টি ভেন্টিলেটর দিয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশি ডাক্তাররা। করোনার ক্লান্তিকালে আপনারা জানেন অনেক রোগীর কিন্তু আইসিইউ দরকার পড়ে। এই ভেন্টিলেটরগুলো দিয়ে কিন্তু আইসিইউ সাপোর্টটা দেওয়া যায়, কারণ আইসিইউ অনেক সময় পাওয়া যায় না, বেড পাওয়া যায় না, সময় লাগে, বা আইসিইউ তো তাড়াহুড়ো করে করাও যায় না। আর এই ভেন্টিলেটরগুলো কিন্তু আসলে পোর্টেবল, সহজেই বহনযোগ্য। প্রত্যেকটা জেলাতে যেখানে আইসিইউর সুযোগ নাই সেখানেই পাঠানো হবে। তো পর্যায়ক্রমে, কারণ তো ট্রেন লোকজন তো লাগে, ট্রেনিংয়ের ব্যবস্থা চলছে এইভাবেই, এবং আমরা প্রয়োজনে জেলাতেও পাঠাবো, এবং কিছু কিছু অ্যাম্বুলেন্সের মধ্যেও যাতে এগুলো দেওয়া যায় তারও ব্যবস্থা করা হবে আর কি। ভোরের সময় আরো থাকছে, মৌলভীবাজারের আঞ্চলিক সড়কে স্থাপন হচ্ছে সোলার বাতি। সড়ক দুর্ঘটনা ও ছিনতাই কমার আশা, সারা দেশের রাস্তায় বসানো হবে জানালেন মন্ত্রী। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। ডেঙ্গুর বি ভ্যারিয়েন্ট থেকে সেরে ওঠার সপ্তাহখানেকের পরই দেখা দিচ্ছে নানা সমস্যা, বিশেষ করে নবজাতকরা আছে বেশি ঝুঁকিতে। অন্যদিকে বয়স্ক রোগীদের অনেকেরই অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে। রাজধানীর শিশু হাসপাতালে ঘণ্টায় একটি শিশু ডেঙ্গু বি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় আসছে জরুরি বিভাগে। হাসপাতালের তথ্য বলছে গড়ে 10 থেকে 15 জনকে ভর্তি করতে হচ্ছে দৈনিক। এবারের ধরন বিতে ডেঙ্গু থেকে সেরে ওঠার 6-7 দিন পরও পেটে ব্যথা, রক্তক্ষরণ, শ্বাস প্রশ্বাসের প্রদাহ সহ নানা জটিল সমস্যা দেখা দিচ্ছে শিশুদের মধ্যে। ডেঙ্গু পরবর্তী লক্ষণ নিয়ে নবজাতকদের বিশেষভাবে চিকিৎসা দিতে হচ্ছে। 5 ডে টু 7 ডের মধ্যে বাচ্চার কমপ্লিকেশন ডেভেলপ করে। সেই কমপ্লিকেশনের মধ্যে হঠাৎ করে বাচ্চারা চোখে পানি আসতে পারে, পেটে খুব ভীষণ ব্যথা হতে পারে। শুধু শিশু নয়, বি ধরনে আক্রান্ত বয়স্কদের মধ্যে সাবসিকোয়েন্ট ডেঙ্গুতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে বলে পর্যবেক্ষণ চিকিৎসকদের। সাবসিকোয়েন্ট মনে করেন আগে একবার ডেঙ্গু হয়ে গেছে একজনের, ওই ব্যক্তি যদি সেকেন্ড টাইম ডেঙ্গু হয় তখন কিন্তু রোগীগুলো বেশি খারাপ হয় তাদের ক্রস ইমিউনিটির কারণে। প্লাজমা লিকেজ বা ডেঙ্গুর যে শক সিনড্রোম যেটা, এগুলো কিন্তু বেশি হয় সাবসিকোয়েন্ট ডেঙ্গুতে। দ্রুত চিকিৎসা শুরু করার স্বার্থে করোনাকালে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করারও পরামর্শ চিকিৎসকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ঢল নেমেছে তিস্তায়। লালমনিরহাটের দোয়ানিতে ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বৃহত্তর রংপুরের কয়েকটি জেলায়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষি। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। বৃহস্পতিবার সকাল থেকে হুহু করে বাড়ছে তিস্তার পানি, আরও বাড়বে এমন খবরই দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ। এবছর পঞ্চমবারের মতো বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছাড়ছে গঙ্গাচড়া উপজেলার সংকটতহ এলাকার মানুষ। বাড়িঘরে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে। খাদ্য সংকট দেখা দিয়েছে পানিবন্দী মানুষ ও গবাদি পশুর। মাইকিং করছিল পানি নাকি বলে বাড়বে, মনের মতো একটা ভয় ঢুকে গেছে। সারা রাত ভোর থেকে আমাদের ঘুম নাই। পানি ঘরে টরে উঠছে, আজ মানে এখন বাসার চুলে আছে, উপরে তুলছি, উপরে তো পানি উঠছে। খাওয়া দাওয়ার খুবই জ্বালা। মহরমের ছিন্নি দিছে, ও চাকে খেয়ে আসি। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষি। 3-4 বার করে চারা রোপণ করেও টেকাতে পারেনি কৃষকেরা। বাড়িঘর তো পানিতে তলে গেছে, এখন আবার সুবের তো সব নষ্ট হয়ে গেছে। এবছর কোনো ধান পাওয়া যাবে না। এই একপালা টাকা পয়সা খরচ করে এমন ধান লাগাইলাম, এখন এই যে বন্যায় সব শেষ। শনিবার পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নাঞ্চল কিছু প্লাবিত হয়েছে, জানে বৃষ্টিপাতের জন্য কালকে পর্যন্ত বৃদ্ধি থাকবে, তারপর পানি নেমে যাবে। বৃহস্পতিবার রাতে ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে নীলফামারী, ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বেদখল হয়ে গেছে রংপুরের তারাগঞ্জের যমুনেশ্বরী সেচ ক্যানেল। রাতের আধারে বাঁধসহ ক্যানেলের অবকাঠামো ভেঙে ইট খুলে নিয়ে যাচ্ছে একটি চক্র। ক্যানেলের জমি দখল করে গড়ে তুলছে ঘরবাড়ি। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের আরও একটি রিপোর্ট।
ঘরবসতি গড়ে উঠেছে যমুনেশ্বরী সেচ প্রকল্পের জমি দখল করে। একসময় এখানে ছিল বাঁধ, ক্যানেল সহ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো। কয়েক বছর ধরে অবকাঠামোগুলো চুরি হয়ে গেছে, ফলে অকেজো হয়ে পড়েছে প্রকল্পটি। সেচ সুবিধা পাচ্ছে না আশেপাশের 1000 বর্গ কিলোমিটার এলাকার শত শত কৃষক। আমাদের জায়গা নাই তো, এই জন্য তো আমরা ক্যালেনে এসে বাড়ি করছি। এই ক্যালেনটা ছিল আপনার একদম সেন্টার হাট পর্যন্ত, ওই ক্যালেনে লাগছে সলে আসার। এখন তো মনে করেন এই যে হাফ কিলো নাই, মানে ক্যালেনে ইটগুলো নিয়ে গিয়া মনে করো যে নিজের স্বার্থের জন্য ইয়ে করছে, বাড়িঘর করে দিছে, কাকু জমি বাড়ি করে দিছে, কাকুতি ইট খুলে নিয়ে গেছে, যার যার জমি তাই তাই বাকি নিচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে এটা একটা মানে ম্যাপ হয়ে গেছে। প্রকল্পটি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। আবাদ সুবিধা করতে এখন অনেক কষ্ট হইতেছে আমাদের, আর ক্যালেন থাকাতে অনেক সুবিধা হইতো। সরকারি পানি পাইতাম, অল্প মূল্যে আমরা পানিটা পাইতাম। পুঁজি করিয়া মেশিন অথবা মোটর দিয়া শেষ করতে আছে। আমরা আবারও দাবি করেছি যে সরকারের কাছে যে এটা আবারও জন্য চালু হয়। এদিকে 1 মাসের মধ্যে চুরি যাওয়া ইট ফেরত দিতে মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমরা যদি 1 মাসের মধ্যে তারা ইটগুলা ফেরত না দিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব এবং এই প্রকল্পটা শুরু হওয়ার আগেই আমরা সম্পূর্ণ ইটগুলো উদ্ধার করতে চেষ্টা করব। মোট 3 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের 2.5 কিলোমিটারের অস্তিত্বই নেই এখন। তবে প্রকল্পটি নতুন করে চালুর উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মৌলভীবাজার চাঁদগ্রাম আঞ্চলিক মহাসড়কের জুড়ি ও বড়লেখা উপজেলার অংশটিতে সোলার বাতি লাগানো হচ্ছে। পাহাড়, হাওর ও টিলা বেষ্টিত এই দুটি উপজেলার আঁকাবাঁকা সড়কে রাতের আধারে প্রায় দুর্ঘটনা ঘটে, মাঝে মাঝে ছিনতাইও হয়। তবে এ অবস্থা দ্রুত বদলে যাচ্ছে। সোলার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠছে সড়কটি। শুধু মৌলভীবাজারের এই সড়কই নয়, সারা দেশের সড়ক পথেই সোলার বাতি স্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা জুড়ি ও বড়লেখা, পাহাড়, হাওড় ও টিলাবেষ্টিত এই উপজেলার অভ্যন্তরীণ মহাসড়ক আঁকাবাঁকা হওয়াতে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে সড়কের একদিক থেকে অপর দিকের যানবাহন চোখে পড়ে না, ফলে রাতের বেলা প্রায়ই দুর্ঘটনার পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন প্রকল্পের সহায়তায় জুড়ির ভুয়াই বাজার এলাকা থেকে বড়লেখা উপজেলার চাঁদগ্রাম পর্যন্ত সোলার বাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে পাহাড়ি এই আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কটি ঝলমলে আলোতে উজ্জ্বল হয়ে উঠছে। সৌরবিদ্যুৎ দেওয়ার কারণে আমরা লাগি ভালো হয়েছে যে সবগুলা ক্লিয়ার দেখা যায়। দুর্ঘটনা, অন্ধকার কিছু দেখা যাইতো না, অনেক সমস্যা হইতো। এখন আমাদের সোলার দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। এটা স্থাপন করার কারণে রাস্তা অনেক ফর্স হয়েছে। ভিতরে পরিবেশ আছে, রাস্তা দেওয়া যাওয়া একটা সমস্যা হইতো, দেখা যাইতো না, গাড়িগুলা প্রায় সময় মানে আছে। তো লাইটগুলা দেওয়ায় আমরা অনেক লাভ হয়েছে। আর স্থানীয় জনপ্রতিনিধির আশা, সড়কে পর্যাপ্ত আলোয় আলোকিত হওয়াতে সীমান্ত এই উপজেলায় চোরাচালান বন্ধ হবে। লাইটগুলি যখন সম্পূর্ণ জ্বলবে, চুরিরাও এখানে চুরি কমে যাবে, যেহেতু আমাদের এখানে বিজিবি টহল থাকে। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জানান, গ্রাম হবে শহর এই পরিকল্পনা বাস্তবায়নে মৌলভীবাজারের পর সারা দেশের সব সড়ক পথেই পরিবেশ বান্ধব সোলার বাতি স্থাপন করা হবে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে, তো এই আলোকেই আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আমরা বাংলাদেশের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য 5 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটির কাজ প্রায় 30% শেষ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ত্যাগ ও শোকের মহিমায় পালন করা হলো পবিত্র আশুরা। দিনভর হায় হোসেন ধ্বনিতে মুখর ছিল পুরান ঢাকার ইমামবাড়া। করোনার কারণে সীমিত পরিসরে হয়েছে তাজিয়া মিছিল। হোস্টি দালানের মধ্যেই সীমাবদ্ধ ছিল আয়োজন। এই মাতম কারবালার ময়দানে ইসলামের জন্য শহীদ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়ায় নেমেছে শোকের যাত্রা।
হিজরি 61 সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। অন্যায়ের বিরুদ্ধে লড়া, অন্যায়ের কাছে মাথা নত না করা। আমার স্ত্রী অসুস্থ ছিল, তো আল্লাহর কাছে মানত করছি যে এর ওসিলা যদি সুস্থ করে। কঠোর বিধিনিষেধের মধ্যে হোসেনি দালানের মধ্যে সীমাবদ্ধ ছিল তাজিয়া মিছিল। তবে কেউ কেউ সড়কে নেমেছেন মিছিল নিয়ে। চাই যে সবাই যেন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আল্লাহ পাকের কাছে চাওয়া যেন এই করোনা মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দেন। করোনায় সীমিত আয়োজনের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী ছিল শক্ত অবস্থানে। প্রত্যেকটা জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে আমরা 800 গেট দিয়ে লোক চেক করে করে ঢোকাচ্ছি। রীতি মেনে গত 400 বছর ধরে এই হুসেনি দালানে আয়োজন করে আসছে তাজিয়া মিছিল, যার আয়োজন শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর শহর পরিণত হয় মিছিলের শহরে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রতীকী কারবালায় জড়ো হন শিয়া সম্প্রদায়ের মানুষ। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাই হাসান হাই হোসেন ধ্বনিতে মুখর সৈয়দপুর। পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ। প্রতীকী কারবালায় ঢল নামে ইমাম হাসান ও ইমাম হোসেনের ভক্তদের। ইয়াজিদ বাহিনীর নির্মমতার বিরুদ্ধে বিভিন্ন ইমামবাড়া থেকে খলিফাদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করেন প্রতীকী কারবালায়। করোনার কারণে এবছর সীমিত পরিসরে পালন করা হয় সব আয়োজন। এটা নিয়ে 3 বছর আমি প্যাক বাঁধছি, আর 2 বছর বাঁধে আমি সালামি দিয়ে দেবো। ইমবারায় ফাতিহা করি, তারপরে নিশান দেই। সৈয়দপুরে খুব সুন্দর তাজিয়া হয়, সেজন্য আমরা তাজিয়া দেখার জন্যই আমরা সব পাশে ঘুরে টুরে আমরা সব কিছু তাজিয়া উজিয়া দেখি। আমরা এখনো আসছি তাজিয়া দেখতে, সব ইমবারায় ঘুরলাম, তো দেখলাম মোটামুটি সবই কিছু ভালো, অনেক সুন্দর করে বানানো হয়, তাই জন্য আসছি আমরা ঢাকা থেকে দিয়ে বেড়াতে দেখার জন্য। তাজিয়া মিছিলের আয়োজন এবার বিধিনিষেধ মেনে করা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। আমরা সুন্দরভাবে দূরত্ব বজায় রেখে সামাজিক মেনে আমাদের স্মরণীয় কারবালায় এই কাজটি করতে পারছি। দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সৈয়দপুর শহরের 46টি ইমামবাড়া থেকে তাজিয়া নামানো হয়। সময় সংবাদ, নীলফামারী। ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। সমুদ্রে নেমে আনন্দ আর হৈহুল্লোড়ে মেতেছেন অনেকেই। দীর্ঘ সময় পর পরিবার পরিজন নিয়ে সৈকতে আসতে পেরে ফিরেছে স্বস্তিও। করোনার বিধিনিষেধ মানাতে সার্বক্ষণিক কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ প্রায় 5 মাস পর সবার জন্য উন্মুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। একই সঙ্গে খুলেছে এখানকার সব পর্যটন কেন্দ্র। তাই সৈকত শহর কক্সবাজারে ছুটে আসছেন পর্যটকরা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বলে পর্যটকের আগমন অনেক বেশি। সবাই যেন আনন্দে মাতোয়ারা। ভ্রমণ পিপাসুরা বলছেন দীর্ঘ সময় পর ভ্রমণে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। অনেকদিন তো বাসায় বন্দি ছিলাম, এখন এসে খুবই ভালো লাগতেছে, অনেক মজা করছে, অনেক ভালো লাগছে। সৈকতের প্রবেশদ্বারে চলছে কড়া পাহারা। মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারছেন না। করা হচ্ছে জরিমানা, দেয়া হচ্ছে শাস্তি। তারা এতটাই উদাসীন, এখানে এসে যখন মোবাইল কোর্ট পরিচালনা দেখছেন তখন তারা বাইরে থেকে মাস্ক পরে প্রবেশ করছেন। আর জেলা প্রশাসন বলছে বিধিনিষেধ মানাতে সবখানে নজরদারি বাড়ানো হয়েছে। সৈকতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাক্সিমাম হোটেলগুলি পরিদর্শন করেছি, তারা বলেছে 50%-এর অধিক কোনো পর্যটক আমরা হোটেলে রাখবো না, এবং আমরা আমাদের দেখেছি যে এটি তারা মানছে। দীর্ঘ প্রায় 5 মাস পর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত সহ সব পর্যটন কেন্দ্র। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হলেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আমনোর নেতা 61 বছর বয়সী ইসমাইল সাবরি ইয়াকুব। 220 জন সংসদ সদস্যের অংশগ্রহণে অনলাইন ভোটিংয়ে 220 আসনের পার্লামেন্টের 114 জন সংসদের সমর্থনে এগিয়ে যান তিনি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম 105 জন সাংসদের সমর্থন পেয়ে পিছিয়ে যান। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত।
অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে নবম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। এর আগে মালয়েশিয়ার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত সোমবার পদত্যাগ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। এরপর নতুন প্রধানমন্ত্রী যাচাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির 220 জন সংসদ সদস্যদের কাছে অনলাইন ভোট চাওয়া হয়। সংসদ সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটিংয়ে 220 আসনের পার্লামেন্টের 114 জন সাংসদের সমর্থনে এগিয়ে থাকেন ইসমাইল সাবরি ইয়াকুব। এরপর শুক্রবার বিকেলে সমর্থিত সংসদদের নিয়ে এক বিশেষ সভা শেষে দেশটির রাজা সুলতান আবদুল্লাহ ইসমাইল সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। শনিবার কুয়ালালামপুরে ইস্তারানেগারা রাজপ্রাসাদে তার শপথ অনুষ্ঠান হবে। দেশটির রাজা আশা করছেন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ফলে সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাজনৈতিক সংকটের অবসান ঘটবে। সকল সাংসদরা রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সকলে মিলে দেশ ও জনগণের স্বার্থে করোনা মহামারী মোকাবেলায় কাজ করবেন বলেও জানান তিনি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। উদ্বোধনের 3 বছর পর ফেরিঘাট নির্মাণ শেষে জানা গেল সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া প্রকল্প বাস্তবায়ন করায় ফেরি সার্ভিস চালু হচ্ছে না ব্রহ্মপুত্র নদের বালাসী বাহাদুরাবাদ রুটে। ঘাটে এসে তরি ডোবার মতো এমন খবরে হতাশ উত্তরের মানুষ। তবে এই রুটে ফেরি চালুর জন্য করণীয় ও পরামর্শ চেয়ে কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। আর এই রুটে দূরত্ব কমানোর পরামর্শ বিআইডব্লিউটিসির। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। 2017 সালের মার্চে উদ্বোধনের 3 বছর পর প্রায় 150 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের দুপারে বালাসী ও বাহাদুরাবাদে ফেরিঘাট সহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ কাজ শেষ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। লাখ লাখ ঘনমিটার ড্রেজিং ও ঘাটের অবকাঠামো নির্মাণের পর যখন ফেরি চলাচলের অপেক্ষায়, তখন জানা গেল সমীক্ষা ছাড়া তাড়াহুড়ো করে কাজ করায় ফেরি চলাচলের উপযোগী নয় এই রুট। বিকল্প কয়েকটা জায়গা আছে যাতে রুটটা কমায় আনা যায়। হ্যাঁ, সেই জায়গাটা একটা স্টাডি করে তারপরে এটা একটা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। প্রকল্প বাস্তবায়নের পর ফেরি চালু না হওয়া উত্তরের লাখো মানুষের স্বপ্নের অপমৃত্যু বলছেন রাজনীতিক ও জনপ্রতিনিধিরা। এই ফেরিঘাট চালু করা অচিরেই দরকার এবং এটা আমাদের এই এলাকার মানুষের একটি প্রাণের দাবি। এই ঘাটকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য নিয়ে স্বপ্ন দেখতে ছিল, তারা ব্যবসা বাণিজ্য করবে, গাইবান্ধাকে একটি মডেল জেলা হিসাবে পরিণত করবে। তবে বালাসী বাহাদুরাবাদ রুটে ফেরি সার্ভিস চালুর ব্যাপারে করণীয় নির্ধারণে পরামর্শ চেয়ে তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ। আর এ রুটে দূরত্ব কমানোর পরামর্শ বিআইডব্লিউটিসির। রাস্তা খারাপ, ফেরি চলবে কি চলবে না, লঞ্চ চলবে কি চলবে না, নদীর নাব্যতা আছে কি না, এই সব কিছু বিষয় নিয়ে আমরা আগামী কমিটি মিটিং হবে রবিবার। বালাসী থেকে জিগাবাড়ি একটা জায়গা আছে, ওই জিগাবাড়িতে ঘাট স্থানান্তর করা যায় বাহাদুরাবাদ ঘাটটা, তাহলে ডিস্টেন্স 12-13 কিলোমিটার চলে আসবে। ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে সবশেষ 2017 সালে বন্ধ হয়ে যায় গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে ফেরি চলাচল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোতের চাপে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাব তার কাছে। ইউসুফ। রিচার্ড, শুধু ব্যাহত না, এখন বলতে গেলে এই মুহূর্তে কিন্তু আসলে প্রবল স্রোত রয়েছে এই পদ্মা যমুনায়, যার কারণে কিন্তু যদি একটু পানির কথা বলি, শুধু পানি বৃদ্ধি পায় নাই, গত 24 ঘন্টায় কিন্তু আরিচা ঘাট পয়েন্টে যমুনার পানি 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 1 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এই যে পাটুরিয়া ঘাটটার 4টা ঘাট রয়েছে ফেরিঘাট, তার মধ্যে যে 4 নাম্বার ঘাট রয়েছে, সেই 4 নাম্বার ঘাটও কিন্তু একদম ছুঁই পারি প্রায়। আর অন্যদিকে কিন্তু স্রোতটা অর্থাৎ পদ্মা যমুনা যে জায়গাটা মিলিত হয়েছে গোয়ালন্দের ওই পাশে, সেই স্রোতটা কিন্তু সবচেয়ে বেশি। আমি মাস্টারদের সাথে কথা বলেছি, মাস্টাররা বলছে যে আসলে যে ওই গোয়ালন্দের যে স্রোতটা আসে, সেই স্রোতের কারণে আপনার দৌলতদিয়া যে ফেরিঘাট গুলো রয়েছে সেখানে কিন্তু নোঙ্গর করতে সমস্যা হচ্ছে ফেরিগুলো, যার কারণে এই পাটুরিয়া দৌলতদিয়া নোটে উভয় ঘাট এলাকায় কিন্তু এখন যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আমি যদি পাটুরিয়ার ঘাটের কথা বলি, পাটুরিয়া ঘাট থেকে একদম 3 কিলোমিটার পর্যন্ত
টাকের একটি সারি রয়েছে যা যানজটের সৃষ্টি করছে। অন্যদিকে এই পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার দূরে অর্থাৎ উথুলি সংযোগ মোড়েও কিন্তু শিবলয় থানা পুলিশ এই যানবাহনকে সারিবদ্ধ করে রাখছে শৃঙ্খলায় রাখার জন্য। শুধু এই যে প্রবল স্রোত বা পাটুরিয়া দৌলতদিয়া এটাই নয়, এই যে প্রবল স্রোত, এই প্রবল স্রোতের কারণে ফেরিও কিন্তু বিকল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে দুইটি ফেরি বিকল রয়েছে, শাহ আলী এবং শাপলা শালুক নামের ছোট একটি ফেরি এবং বড় শাহ আলী নামের একটি ফেরি। এই দুইটি ফেরি বিকল রয়েছে। তবে প্রকৌশলীদের সাথে আমি কথা বলেছি, যারা মেরিন বিভাগে রয়েছে তারা বলছে এটা নিয়ে কাজ করছে। যেহেতু এটা শিমুলিয়া এবং বাংলা বাজার রোড বন্ধ রয়েছে প্রবল স্রোতের কারণে, সমস্ত যানবাহন কিন্তু এইটা পাটুরিয়া দৌলতদিয়া নদী ব্যবহার করছে, যার কারণে কিন্তু এই যানবাহন মাত্রা বৃদ্ধি পেয়েছে। যদি বলি তো যে পরিবহন বা জরুরি যে যানবাহনগুলো তার পরিমাণ একটু কম রয়েছে, কারণ আজকে শনিবার থাকায় একটু হলে এই পরিবহনের সংখ্যা কম এসেছে। তো যারা ছুটিতে বাড়ি গিয়েছে তারা কিছু কিছু আবার দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া হয়ে ঢাকার দিকে যাচ্ছে। তবে সেই সংখ্যাটা খুব একটা বেশি নয়, তবে সেটা রয়েছে। যদি বলি যে এই যে মাস্টারদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এই যে প্রবল স্রোত এবং কি ফেরিও দীর্ঘদিনের পুরানো ফেরি, এই ফেরি দিয়ে কিন্তু তারা আসলে ওই দৌলতদিয়া প্রান্তে নোঙ্গর করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। যদি বলি যে তারা ফেরিগুলো সচল রেখেছে, ঘাট কর্তৃপক্ষ যতটুকু বলছে বলে সচল রেখেছে, তবে খুব কষ্টের মধ্যে তাদের এই সময়টা পার হতে হয়েছে। কিছুক্ষণ আমি দেখেছি দুইটি ফেরি স্রোতের কারণে আসলে সামনের দিকে এগোতে না পেরে পিছন দিকে চলে গিয়েছে। অন্য ডাম্প ফেরি রয়েছে এখানে, উদ্ধারকারী ছোট ছোট ডাম্প ফেরি বা উদ্ধারকারী সেই ডাম্প ফেরি দিয়ে কিন্তু তাকে টেনে আবার এই ঘাটে পাটুরিয়া ঘাটে এসে এনে নোঙ্গর করানো হয়েছে। অর্থাৎ এটাই পরিস্থিতি বলে দিচ্ছে যে স্রোতের পরিমাণ কতটা বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে যদিও এই মুহূর্তে যে পরিবহনের সংখ্যা খুব কম রয়েছে, মানিকগঞ্জের অদূরে একটি সড়ক দুর্ঘটনার কারণে বেশ ওখানে হতাহতের সংখ্যা না থাকলেও যানবাহনগুলো তো আটকে রয়েছে, যার জন্য কিন্তু ঘাটে এখন পর্যন্ত সেই যানবাহনগুলো আসতে পারে না ভোরের পর থেকে। তবে আমি হাই পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে কিছুক্ষণের মধ্যে সেই যানবাহনগুলো ঘাটে চলে আসলেই চিত্রটা একটু হলে বিপরীত হবে। তবে দুর্ভোগ রয়েছে যেটা চরম আকারে ট্রাক শ্রমিকদের, তারা কিন্তু 2 দিন এবং 3 দিন ধরে এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। যারা মাদারীপুর এবং বাংলা বাজার হয়ে চলাফেরা করে, সেইটা যে চালক বা যানবাহন, সেই যানবাহনটা এই ঘাটে আসাতে এইটা এই অবস্থাটা আরো জটিলতা আরো বৃদ্ধি পেয়েছে। তবে যদি বলে যে এই যে একটা ঘাট দিয়েই চলছে দুইটি ঘাটের কাজ, সেক্ষেত্রে কর্তৃপক্ষ 4টা ফেরি বৃদ্ধি করেছে, কিন্তু সেটা কিন্তু যানবাহনের তুলনায় খুবই অপ্রতুল। কারণ হচ্ছে এই যে যানবাহন এবং স্রোত, কারণ আমরা দেখেছি যে আজকে থেকে 5 দিন আগে যেখানে একটি ফেরি লোড আনলোড এবং নদীটুকু পার হতে 30 থেকে 40 মিনিট সময় লাগতো, এখন টোটালে সবকিছু মিলিয়ে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এই যে সময়টাও লাগছে, অন্যদিকে ফেরি বিকল হয়ে যাচ্ছে এবং কি প্রত্যেক দিনই 2-1টি ফেরিগুলো ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করা লাগছে, যার জন্য কিন্তু ফেরির যদিও বৃদ্ধি করা হয়েছে সেই তুলনায় কিন্তু আসলে ফেরি অপ্রতুল, অর্থাৎ নষ্ট হওয়ার কারণে সেটা কিন্তু কমে যাচ্ছে। অন্যদিকে যানবাহনটা কিন্তু সামাল দেওয়ার জন্য পুলিশও কাজ করছে, এখানে সাদা পুলিশও রয়েছে এবং পোশাকধারী পুলিশ রয়েছে, কারণ আইন শৃঙ্খলা একটা বিষয় রয়েছে। ছিনতাই, রাহাজানি এবং মলমপাটির হাত থেকে রক্ষা করার জন্য জেলা পুলিশও এখানে কাজ করছে। যতটুকু আমি পুলিশ সুপারের সাথে কথা বলে জানতে পেরেছি, পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে 21টি ফেরির মধ্যে
2টি ফেরি বিকল থাকায় 19টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। পাটুরিয়ার দৌলতিয়া ঘাটে যানবাহনের তীব্র চাপ বিরাজ করছে সে খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেই অর্ধেকের বেশি চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মচারী। পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী না থাকায় হাসপাতালের বেশিরভাগ জায়গায় নোংরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। লোকবল নিয়োগ না করলে সমস্যার সমাধান হবে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে 116 জন চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 46 জন, আর নার্স পদে 123 এবং আউটসোর্সিংয়ের 245টি পদ শূন্য। লোকবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অল্প লোক দিয়ে আমাদের সবগুলা ওয়ার্ড এবং কোভিড ওয়ার্ডগুলো আমরা সার্ভিস দিতে পারতেছি না। নার্সদের কোনো দায়িত্বই নাই, ওরা সব রোগীদের লোক দিয়ে করাইতে চায়। ঘন্টার পর ঘন্টা ডাক্তার খোঁজাখুঁজির পরে আমি ডাক্তার পাই নাই। এক পর্যায়ে অক্সিজেন সিচুয়েশন কমে ওইখানে আমার বোনজামাই মৃত্যুবরণ করে। হাসপাতালের পরিবেশ অপরিষ্কার, যেখানে সেখানে ময়লা, বেশিরভাগ শৌচাগার ব্যবহার অনুপযোগী বলে অভিযোগ রোগী ও স্বজনদের। হাসপাতালের ডাক্তারদের সংকট, অপরিষ্কার অপরিচ্ছন্ন বালাই নাই। পরিবেশটা একবার বাজে, আমার টয়লেট একবারে নোংরা, সিট এগুলি রুমরা তেমন পরিষ্কার করা হয় না। সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি কোনো সমাধান, জানালেন হাসপাতালের পরিচালক। জনবল নিয়োগ দেওয়ার জন্য বা অনুমোদন দেওয়ার জন্য আমরা লিখেছি, যদি আমরা জনবল পাই তাহলে এই হাসপাতালটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ম্যানেজ করা সম্ভব হবে। 500 শয্যার এই হাসপাতালটি জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল। তবে অর্ধেক করোনা আর বাকি অংশে চলছে সাধারণ স্বাস্থ্যসেবা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোরের সময় আরও থাকছে, তৃতীয় দেশ হিসেবে করোনা টিকার বুস্টার ডোজ চালু করছে ফ্রান্স। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় ব্রিটেনবাসী স্বস্তির নিঃশ্বাস নিতে সবাই ছুটছেন পার্কে। রাজশাহীর পবা উপজেলায় কৃষকের পেয়ারা বাগানের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে এলাকার বখাটেরা এমনটা ঘটিয়েছে বলে দাবি বাগানীদের। এ ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। রাতের আধারে 3 বিঘা জমির বাগানে পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এলাকার আরমান সিদ্দিক ও আবু বাক্কারের বাগানে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বাগানীরা জানান, লিজ নেয়া একই জমিতে পেয়ারা ও বেগুনের গাছ লাগিয়েছিলেন তারা। শুক্রবার ভোরে বিষ ও নিড়ানি দিতে জমিতে গিয়ে পেয়ারার কাটা গাছ দেখতে পান। প্রায় 5 লাখ টাকা খরচ করে থাই জাতের পেয়ারার গাছ রোপণ করেছিলেন তারা। ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের ধারণা, বিরোধের জেরে এলাকার কাউসার ও সুজন নামের 2 যুবক এই ঘটনা ঘটিয়েছে। ফজরের ধান পেয়ারা ভেবে বিষ দেবো, এসে দেখছি যে গাছ সব কেটে দিয়েছে। আড়াই বিঘা জমিতে 716টা গাছ আছে, সব গাছ কাটা প্রায় 5 লক্ষ টাকা আমার খরচ। সুজন এবং কাউসার এই 2 জনে গাছ কাটিছে আমার। এর আগে পুকুরে 2বার বিষ দিয়েছে, কিছু বলে যে তোরা পারলে কিছু করিলিস। এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন এলাকাবাসী। এরা তো যে কাজটা করেছে সাধারণত খুবই অন্যায় কাজ করেছে, উচিত শাস্তি হওয়ার দরকার, প্রয়োজন, উচিত। অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা একটা প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি, অভিযোগটা আপাতত আমরা প্রাথমিক অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্বৃত্তরা বাগানের 7 শতাধিক পেয়ারা গাছ কেটে ফেলেছে, নষ্ট করেছে সবজির বাগানও। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ভরা মৌসুমেও নিষিদ্ধ জাটকায় সয়লাভ খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেড়ে গেছে দাম। ব্যবসায়ীরা বলছেন, জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ভোর থেকেই ক্রেতাদের হাঁকডাকে মুখর খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। সবার পছন্দের ইলিশ এখনও অধরা। বাজার জুড়ে জাটকার দাপট, দামও তুলনামূলক বেশি, 400 থেকে 420 টাকা পর্যন্ত। স্বল্প সংখ্যক বড় ইলিশ পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। 1 কেজির ইলিশ 1500 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সাগরে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না, আর তারই প্রভাব পড়েছে বাজারে। ইলিশ আমরা পাচ্ছি না, ছোট ছোট মাছ আসছে
আর টোটাল বাজারে মাছ কম। এই মাছটা এত বড় হয় না, এই জন্য এই সিজনে এই মাছটা বেচলে তাহলে কিছুটা লাভবান হওয়া যায়। 2-1 দিনের ভিতর মাছ আসবে, আবার স্বাভাবিক হবে। বাজারে এসে পছন্দ মতো ইলিশ কিনতে না পেরে হতাশ ক্রেতারা। ছোট ইলিশ 400 টাকা, 350 টাকা, 1 কেজি ওজনের মাছ 1200, 1250 এরকম। সাধারণ ক্রেতার কাছে কেনার সম্ভব না। ব্যবসায়ী নেতারা বলছেন, খুলনার বাজারে বরিশাল ও সুন্দরবনের আশপাশের নদ নদী এবং সাগর থেকে প্রচুর ইলিশ আসে। এবছর আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। চিটিগাঙ্গে জোনে কিছু ইলিশ মাছ পড়তেছে, এই মাছটা সারা বাংলাদেশে আসতেছে, যে কারণে আমাদের এই বাজারে মাছ আমদানি খুব কম আছে। সেই মাছটা বিক্রি হচ্ছে টেম্পু মাছ বলে আর কি, ঝাটকার বড়টা। প্রতি বছর ইলিশ মৌসুমকে কেন্দ্র করে বড় ধরনের মুনাফা আয় করেন এখানকার ব্যবসায়ীরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। করোনা পরিস্থিতি ও পানি বেড়ে যাওয়ায় চারা নিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুরের ভাসমান সবজি চারা উৎপাদনকারীরা। কোনো পাইকার না আসায় চারার দাম কমায় লোকসানে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, কৃষকদের সুবিধার্থে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর ও নেসারাবাদ উপজেলার 6টি ইউনিয়নের জমি বছরের বেশিরভাগ সময় থাকে পানির নিচে। সম্প্রতি এলাকাগুলোতে জনপ্রিয় হয়েছে ধাপ পদ্ধতিতে সবজি চারা উৎপাদন। বর্তমানে 157 হেক্টর জমিতে ভাসমান বীজতলা তৈরি করে সবজি চারা উৎপাদন করা হচ্ছে। গত বছর প্রতিটি চারা 5 থেকে 7 টাকায় বিক্রি হলেও এবছর দাম নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। করল্লা, রেহা, জিঙ্গা মানে 10-15-20 পদের চারা এই জায়গা দেওয়া হয়। এবছর তো ব্যবসায়ী ডক না, লকডাউন, এমনি চারা বড় হয়ে গেছে, ব্যাপারই আয় না। চারাই বেটারা কিনে, একজনের কিনবে যাইয়া নেবে যাইয়া 5000-6000 চারা, এইখানে 500-600 চারা। করোনার কারণে বাজারে নেই পাইকার, বড় হয়ে যাওয়ায় চারা ফেলে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা। বেচা কিনা কম, লকডাউনের কারণে বিভিন্ন জায়গা থেকে পাইকার কম আসে এখানে। বৃষ্টির কারণে, লকডাউনের কারণে এগুলো বিক্রি হচ্ছে না এখন, এতে আমাদের এখন অনেক লস। আর এ পদ্ধতিতে উৎপাদন বাড়াতে নতুন প্রকল্প গ্রহণের কথা জানায় কৃষি বিভাগ। কি করে এরা আরও বেশি বিনিয়োগ করতে পারে এবং এদের উৎপাদিত চারা বিভিন্ন জায়গায় সম্প্রসারিত হতে পারে এবং তাদের ঋণের বোঝাও থাকবে না, ঋণের দায়ও এড়াতে পারবে। সব কিছু মাথায় রেখেই একটা প্রকল্পের চিন্তাভাবনা আমরা করতেছি। পানি কমে গেলে রবি মৌসুমে 23 ধরনের শাকসবজি ও 6 প্রকার মশলার চাষ হয় এলাকাগুলোতে। সময় সংবাদ, পিরোজপুর। মুন্সিগঞ্জের মুন্সিরহাটে বসেছে সাপ্তাহিক হাট। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিস্তারিত জানাতে হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, রিচার্ড, এই যে ঐতিহ্যবাহী হাট, এটি কিন্তু দীর্ঘ যুগ যুগ আগে থেকে, এবং এখানে যে চরাঞ্চল রয়েছে যেগুলো চরকেওয়ার, আধারা, শিলই, বাংলা বাজার, এই চর এলাকাগুলো, মোল্লাকান্দি, সেখানকার লোকজন কিন্তু এই হাটটিকে তাদের প্রধান হাট হিসাবে মনে করে। কৃষি উপকরণ থেকে শুরু করে এখানকার যে কৃষি উপকরণ, এখানে যে বিভিন্ন রকমের শস্য হয়ে থাকে, সেই কৃষি উপকরণ থেকে শুরু করে এখানকার যে লোকজ নানা রকম পণ্য এবং হরেক রকমের যে পণ্য আছে সবই কিন্তু এখানে বেচা কিনা হচ্ছে। এবং গৃহস্থের যে গরু ছাগল, সেগুলো কিন্তু এই শনিবারে হাটে নিয়ে আসা হয়। এখানে বিভিন্ন যে শস্যের বীজ, সেগুলো এখানে পাওয়া যায়, এবং কবুতর, হাঁস, মুরগি, বাঁশ, এরকম সবই কিন্তু এই হাটটিতে পাওয়া যায়। এটি শুধু এই অঞ্চলেরই নয়, পুরো জেলার বাইরে থেকেও কিন্তু নাম ডাক রয়েছে। মুন্সিরহাটের যে অন্যান্য হাটে যে জিনিসপত্র না পাওয়া যায়, সেগুলো কিন্তু এই মুন্সিরহাটে পাওয়া যাচ্ছে, এবং সে কারণে কিন্তু এই হাটের এখানে ক্রেতা বিক্রেতার ভিড় বেশি থাকে, চাহিদা বেশি থাকে, তাদের ন্যায্য দাম পাওয়ার জন্যই কিন্তু এখানে আসেন। এবং বর্ষায় নৌকা নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে আসেন। সড়ক পথের পাশে কিন্তু নৌকার পথে কদর বেশি, কারণ মেঘনার সঙ্গে কিন্তু এই হাটের একটা যোগাযোগ আছে। সেখানে খালগুলো ভরাট হওয়ার কারণে কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতাদের অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এবং এই হাটের যে কদর বেড়ে গেছে, এখানে বেচা কেনা বেড়ে গেছে, সেই অনুযায়ী হাটের যে প্রসার এবং পরিকল্পিত সেটি না হয়ে কিন্তু এখানে দোকানপাট বেড়ে গেছে, গাদাগাদি অবস্থা হয়ে গেছে। সেই বিষয়ে কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই জেলার সবচেয়ে বড় বাঁশের হাট হচ্ছে এই মুন্সিরহাট। পুরো এলাকা জুড়ে কিন্তু
এই বাস এখানে বিক্রি হচ্ছে এবং এই বাসের পসরা সাজিয়ে রাখা হয় এবং এই বাস কিনতে কিন্তু অনেক অঞ্চল থেকে আসেন এবং এখানে যে বাসগুলো বিক্রি করা হয় এগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয় এবং গরু ছাগলের যে হাটটি আছে সেখানে কিন্তু বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য অঞ্চলে যারা পাইকার আছেন তারা এখানে গরু কিনতে আসেন, কারণ সস্তা গরু কিনে কিন্তু তারা সেগুলো দিয়ে আবার অন্যত্র বিক্রি করে থাকেন এবং এখানে কবুতরের যে হাটটি রয়েছে সেখানে এই প্রত্যেক শনিবারে যে সাপ্তাহিক হাট, এখানে শনি এবং মঙ্গলবার দুদিন হাট থাকলেও কিন্তু মূল হাটটি হয় এই শনিবারে এবং এই শনিবারে হাটকে ঘিরে যে এখানে বড় একটি অর্থনৈতিক যে সরব অবস্থা থাকে সেই বিষয়টি ব্যবসায়ীরা বলছিলেন যে এখানে এত তারা রাজস্ব দেন এবং এই হাটের এত ইচ্ছা, তারপরে কিন্তু হাটটি ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি কম এবং তারা বলছিলেন যে হাতি নিয়ে হাতে কিন্তু আগে নিয়মিত সাপ্তাহিক খেলা দেখানো হতো এবং নানা রকমের যে বৈচিত্র্যপূর্ণ ইতিহাস আছে সেগুলো কিন্তু তারা বলছিলেন যে সেগুলো এখন না থাকলেও কিন্তু এখন হাতের লোকজন বেশি ব্যবসা বেশি, পুরোনো আমলের যে ইতিহাস সেগুলো কিন্তু এখনো সংরক্ষিত হয়নি। বলছিলেন তারা এখানে বেদেপল্লী রয়েছে, সেই বেদেপল্লীর লোকজন কিন্তু এই হাটে প্রচুর তাদের জমজমাট অবস্থান থাকতো, কিন্তু সেগুলো কিন্তু আস্তে কমে যাচ্ছে এবং এখন কিন্তু এই হাটে সাপের খেলা দেখানো হয় না এবং এই সাপের খেলা দেখা নিয়ে কিন্তু এখানে প্রচুর গ্যাদারিং থাকতো এবং হাটে ক্রেতা বিক্রেতা তারা বলছিলেন যে এখানে যে বিভিন্ন রকম শস্যের যে বীজ পাওয়া যেত সেই বীজগুলো কিন্তু অনেক অঞ্চলে পাওয়া যেত না এবং কৃষক নিজস্ব উপায়ে কিন্তু এইসব উদ্ভাবন নানা রকম বীজ নিয়ে আসতেন এই হাটে এবং সেই বীজ কেনার জন্য কিন্তু আশপাশে জেলাগুলো থেকে লোক আসতেন এবং মাদারীপুর, শরীয়তপুর এবং এই নদী বেষ্টিত এলাকায় যে পদ্মা অববাহিকায় যে অঞ্চলগুলো রয়েছে এই পাশে কিন্তু গজেরিয়া পাশে মতলব রয়েছে সেই চাঁদপুর, সেখান থেকে এই হাটে লোকজন আসতেন নিয়মিত এবং এখানে যে সড়কের অনেক উন্নতি হয়েছে, সড়ক নেটওয়ার্ক অনেক ভালো হয়েছে, কিন্তু এই অঞ্চলের যে নদী এবং খালগুলোর নেটওয়ার্ক সেটি কিন্তু আগের মতো নেই। তো এই ছিল মুন্সিরহাটের সবশেষ। রিচার্ড। মুন্সিগঞ্জের মুন্সিরহাট থেকে সেখানকার সাপ্তাহিক হাটের সবশেষ খবরাখবর জানাছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গ্রেনেড হামলার স্মৃতি থেকে জানা অজানা কথা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, আমার বাবার জীবনটা গেছে, আমার বাবার জীবন এই হামলার জন্য গিয়েছে। মাত্র 62 বছর বয়সে আমার বাবার সহকর্মী সবাই কম বেশি বেঁচে আছে, আমার বাবা নাই। একজন আক্রান্তের পরিবারের সদস্য হিসেবে এবং একজন নিজেও আমি আক্রান্ত, আমি দাবি জানাচ্ছি এর মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হোক। যাবজ্জীবন তার প্রাপ্য নয়, তার প্রাপ্য হচ্ছে মৃত্যুদণ্ড। সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন সহ সম্প্রতি গাইবান্ধায় বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। উপস্থিত বক্তারা বলেন, সম্প্রতি কয়েকটি খুনের ঘটনা, দাদন ব্যবসা ও মাদকের দৌরাত্ম্যে গাইবান্ধা জেলায় অশান্তি বিরাজ করছে। কতিপয় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের তৎপরতায় জেলার মানুষ অশান্তিতে রয়েছেন বলেও অভিযোগ করেন তারা। অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও বাড়তে শুরু করেছে করোনার দাপট। সেখানে এই প্রথম করোনায় বাংলাদেশি একজনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে সিডনির প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে প্রতিদিনই আক্রান্তের হার বাড়তে থাকায় নতুন করে সিডনিতে লকডাউন সহ সংক্রমণের হটস্পট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত।
সারা বিশ্ব যখন করোনায় টালমাটাল, তখনও পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়া অনেকটা সাফল্যের সাথে করোনা মোকাবেলা করে আসছিল। তবে মহামারী শুরু হওয়ার 1.5 বছর পরে করোনার তৃতীয় প্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার সিডনি। করোনায় অস্ট্রেলিয়াতে 975 জন মারা গেলেও এর আগে কোনো বাংলাদেশি মারা যায়নি। সিডনিতেই এই প্রথম একজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 20 আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা 6টায় সিডনির RPA হসপিটালে 67 বছর বয়স্ক মোহাম্মদ জুলফিকার করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মরহুম জুলফিকার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকার ল্যাকাম্বায় নিজের ছেলের সাথে থাকতেন। কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সিডনির ক্যান্টারবেরি হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি অন্য রোগীদের মাধ্যমে করোনায় আক্রান্ত হন বলে জানানো হয়েছে। তবে এর আগে 96 বছর বয়স্ক একজন বাংলাদেশি সিডনির লিভারপুল এলাকায় মারা যান। ধারণা করা হয় তিনি বার্ধক্যজনিত রোগ ছাড়াও করোনায় সংক্রমিত হয়েছিলেন। সিডনিতে গত 1 মাসে করোনায় মারা গেছে 60 জনেরও বেশি। বাংলাদেশি কয়েকটি পরিবার এই মুহূর্তে করোনায় সংক্রমিত অবস্থায় আছে। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও রাজধানী ক্যানবেরা এই মুহূর্তে লকডাউনে আছে। এছাড়া এই প্রথম করোনা ঠেকাতে বৃহত্তর সিডনিতে রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ থাকায় এই মুহূর্তে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আপনজনের কাছে বাংলাদেশে যেতে পারছে না। মৃত্যুর এই সংবাদে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনার বুস্টার ডোজ চালু করতে যাচ্ছে ফ্রান্স সরকার। আগামী মাসের মাঝামাঝি এটি শুরু হবে বলে জানা গেছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্টেক্স সাধারণ জনগণকে আবারও অবহেলা না করে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে দেশটিতে বাধ্যতামূলক স্বাস্থ্য পাস প্রদর্শন করতে না পারায় অনেককেই গুনতে হচ্ছে জরিমানা। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সে করোনা প্রতিরোধের জন্য তৃতীয় ডোজ হিসাবে বুস্টার ডোজ চালু হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এর ক্যাম্পেইন চালু হবে বলে জানা গেছে। আগস্টের শুরুর দিকে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন এটি এখন অনেকটাই প্রতিষ্ঠিত যে করোনা প্রতিরোধের জন্য আমাদের একটি বুস্টার ডোজ দরকার, আর এটি সম্ভবত তৃতীয় ডোজ। প্রাথমিক অবস্থায় অধিক ঝুঁকিপূর্ণ এবং বয়স্কদের ক্ষেত্রে এই ডোজ ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে যারা খুব বেশি দুর্বল এবং বয়স্ক তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেয়াক সাধারণ মানুষকে অবহেলা না করে ভ্যাকসিনের আওতায় আসার আবারও আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে প্রথম ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 70% কাছাকাছি মানুষ, আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রায় 55% মানুষ। এদিকে এ মাসের 9 আগস্ট থেকে ফ্রান্সের বার, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য পাস প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় গুনতে হচ্ছে জরিমানা। শপিং মলে আমরা যাই, সেখানে অবশ্যই আমাদেরকে আমাদের যে স্বাস্থ্য পাস যেটা আছে, অর্থাৎ 2টা ভ্যাকসিন নেওয়ার পরে এদেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা পাস দেওয়া হয়, সেই পাসটা আমাদেরকে প্রদর্শন করতে হয়। আর বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের বিরুদ্ধে দেশটিতে আন্দোলন অব্যাহত রয়েছে। ফ্রান্সে বার, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য পাস একদিকে বাধ্যতামূলক করা হয়েছে, অন্যদিকে বাধ্যতামূলক এই স্বাস্থ্য পাসের বিরুদ্ধে রাজধানী প্যারিস সহ অন্যান্য বিভিন্ন শহরে আন্দোলন চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন করোনা প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। ফ্রান্সে একদিকে সরকারের তরফ থেকে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য স্থানে স্বাস্থ্য পাস প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে, তবে অন্যদিকে স্বাস্থ্যকর্মী সহ আরও বিভিন্ন সংগঠন এই বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের বিরুদ্ধে আন্দোলন করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় ব্রিটেনবাসী। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে সবাই ছুটে চলেছেন পার্কে, সমুদ্র সৈকত কিংবা পাহাড়ের বুকে। এসব স্থানে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরাও। শোয়েব কবিরের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ব্যস্ত লন্ডনের কাছের শহরতলি কেন্ট। ধীরে ধীরে এখানে প্রবাসী বাংলাদেশিদের বসতি বাড়ছে। করোনা মহামারীতে নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতে ঘরবন্দি জীবনে হাঁপিয়ে উঠেছেন সবাই। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা একটু স্বস্তির আশায় বেড়াতে যাচ্ছেন দর্শনীয় বিভিন্ন স্থানে। সামার প্রোগ্রামে এসে আমাদের খুবই ভালো লাগছে। সারাদিন অনেক রৌদ্রোজ্জ্বল ছিল, আর বাচ্চাদের খেলাধুলা, বড়দের পার্টিসিপেশন সবকিছু মিলে দিনটা অনেক ভালো কাটলো আমাদের। সবার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ছোট বাচ্চা থেকে বয়স্ক যারা সবাই পার্টিসিপেট করেছেন এবং সবারই স্বতঃস্ফূর্ত একটা
উপস্থিতি ছিল। বাংলাদেশে জিন কেন্টের আয়োজনে কেন্টের বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে অনেকে অংশ নেন বনভোজনে। পুরো দিন খেলাধুলা, গল্প, আড্ডা আর আনন্দ উল্লাসে মেতে থাকেন ছোট বড় সবাই। এই কেন্টে যারা বাংলাদেশিরা আছি আমরা সবাই একসাথে হয়ে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছি, আমরা মনে করি যেটা আমাদের সবার একটা বড় সার্থকতা, এবং আমরা যদি একসাথে থাকি আমরা ভবিষ্যতে আরো অনেক আয়োজন করতে পারবো। আমাদের যে প্রজন্ম একটা, এবং তারা সবাই সবার সাথে মিট করতেছে এবং জানতেছে, একজন আরেকজনের জানতেছে, খেলাধুলা হচ্ছে ইটস নাইস, ইটস ভেরি এনজয়েবল। ভালো লাগতেছে এইরকম একটা অনুষ্ঠানে মানে যুক্ত হতে পেরে, এবং আমি আরো আশা করি যে আমাদের এই প্রোগ্রাম সবাই এনজয় করেছেন এবং সবাই আবার আগামী বছর আবার সবার সাথে দেখা হবে। দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিতে পেরে স্বস্তি জানালেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মনে করেন পর্যটকরা। সময় সংবাদ, লন্ডন। ইউরোপের সবচেয়ে বড় পার্ক ফিনিক্স পার্ক। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ঐতিহাসিক এই পার্ক। আয়ারল্যান্ড থেকে সবুজে ঘেরা এই ফিনিক্স পার্কটির সৌন্দর্য ও এর ইতিহাসের বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। ফিনিক্স পার্ক, আইরিশ নাম ফিওনস্কি, বাংলায় বলে ন্যায্য পানি। 1752 একরের এ পার্কটির মতো বড় পার্ক ইউরোপে আর নেই। দ্বাদশ শতাব্দীতে ফিনিক্স পার্কটির নিয়ন্ত্রণ করত তৎকালীন নাইটসরা। ইউরোপের অধিকাংশ সামরিক, ধর্মীয় ও অর্থনৈতিক সবকিছুই তাদের নিয়ন্ত্রণে থাকত। পার্কটির চারদিকে রয়েছে সবুজের ছড়াছড়ি, গাছগাছালির চারদিকে সাজানো হরেক রকম ফুলের রঙে বিমোহিত হবেন যে কেউ। এছাড়া আছে 250 ফুট উচ্চতার একটি মনুমেন্ট, যার মাঝে খোদাই করা নানা কারুকাজ। নানা গাছের মাঝে দেশি কলা গাছ দেখে বাংলাদেশিরা হয়তো একটু থমকেও দাঁড়াবেন এখানে। মায়া হরিণ, চিত্র হরিণ ছাড়াও নানা জাতের বন্যপ্রাণীর দেখা মিলবে 1752 একরের এই পার্কে। ঐতিহাসিক এই ফিনিক্স পার্কটিতে রয়েছে দেশটির রাষ্ট্রপতির ভবনও। বিখ্যাত এই পার্কটিতে সময় হলেই ছুটে আসেন বাংলাদেশিরাও, উপভোগ করেন এর সৌন্দর্য। এটা শুধু আয়ারল্যান্ড না, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে যারা টুরিস্ট আসেন তারা একবার হলো এই পার্কে ঘুরতে আসেন, কারণ পার্কটা এত সুন্দর এবং এত বড় একটা পার্ক যে এটা দেখার মতো। আমরা ছুটির দিন এখানে আসি, বাচ্চারা অনেক এনজয় করে। এখানে অনেক হরিণ আছে, ওরা দেখে, এটা ওরা খুব এনজয় করে। 1747 সাল থেকে ফিনিক্স পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সে থেকেই এর পরিচিতি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যুহার। জাপান থেকে আজ আসছে প্রায় 8 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বে প্রথম ডিএনএ কোভিড ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের জেরে থমথমে বরিশাল। মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।